জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নির্বাচন ইস্যুতে কাছাকাছি বিএনপি জামায়াত, লন্ডনে শীর্ষ নেতাদের বৈঠকের প্রভাব কি এমন ঘটল যে হঠাৎ করে জামায়াত এক নিমিষেই বিএনপির সুরে সুর মিলাচ্ছে? কেনই বা এখন তাড়াতাড়ি হঠাৎ করে নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে? দর্শক, জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব বিএনপি ও জামায়াতের দাপিয়ে বেড়ানোর যে মৌলিক সংগ্রাম চলছে, এই সংগ্রামের বিরুদ্ধে লেগে পড়েছে এনসিপি দলের প্রধান নেতা নাহিদ ইসলাম। মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশ নাও নিতে পারে এনসিপি দল, বলছে নাহিদ। তাহলে এনসিপি দল কি বিএনপি জামায়াতের মুখোমুখি হতে যাচ্ছে? দর্শক, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দিব আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না হাসনাতের হুঁশিয়ারি। আরো জানিয়ে দিব পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, 11টায় বৈঠক। সর্বশেষ থাকছে আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। বিবিসির অনুসন্ধানে নতুন আয়নাঘরের সন্ধান, উঠে এলো ভয়াবহ চিত্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। এজন্য সব রসুনের এক গোয়া। নির্বাচন ইস্যুতে কাছাকাছি বিএনপি জামায়াত, লন্ডনে শীর্ষ নেতাদের বৈঠকের প্রভাব। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, বেশ প্রচলিত প্রবাদটি আবারও আলোচনায় এলো। পরিবর্তনের বাংলাদেশে প্রতিদিন নানা সমীকরণ সামনে আসছে। শেখ হাসিনা পরবর্তী দেশে বিএনপি ও জামায়াতে ইসলামী কিছু ইস্যুতে দূরে দূরে থাকলেও জাতীয় নির্বাচন ইস্যুতে হঠাৎ করেই কাছাকাছি আসছে বলে আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচন নিয়ে বিপরীতমুখী অবস্থান থেকে দুই দলের এখন প্রায় একই সুর। দ্রুত নির্বাচনের দাবিতে চাপ বাড়ানো হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পর। উভয় দলের নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে যত বেশি সময় নেবে তত বেশি সমস্যা তৈরি হবে। গত বছরের 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন ও পরিবর্তিত পরিস্থিতিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে নানামুখী বিতর্ক শুরু হয়। বিশেষ করে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতের মধ্যে বৈপরীত্য দেখা দেয়। নির্বাচন ইস্যুতে দুই দলের শীর্ষ নেতাদের বক্তব্য রাজনীতিতে উত্তাপ ও ছড়ায়। বিএনপি চায় চলতি বছরের জুনে কিংবা ডিসেম্বরের মধ্যে নির্বাচন। অন্যদিকে জামায়াতে ইসলামী বলে আসছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচন, তারপর জাতীয় সংসদ নির্বাচন। এখন জামায়াত বলছে তারা আগামী রমজানের আগেই সংসদ নির্বাচন চায়। এই বক্তব্যের মধ্য দিয়ে অবশেষে জামায়াতে ইসলামীর দাবি কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। এখন নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থানের কাছাকাছি পর্যায়ে চলে এসেছে দলটি। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি লন্ডনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বৈঠকের পর নির্বাচন ইস্যুতে জামায়াতের সুর বদলেছে। প্রসঙ্গত, আগামী বছরের 16ই ফেব্রুয়ারির চাঁদ দেখা সাপেক্ষে পর রমজান শুরু হবে। তার আগেই নির্বাচনের পক্ষে জামায়াত। জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এরই মধ্যে কয়েকবার বলেছেন যে দলগুলো বড় ধরনের সংস্কার চাইলে নির্বাচন আগামী বছরের জুনে, আর ছোট আকারের সংস্কার চাইলে নির্বাচন হতে পারে ডিসেম্বরে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনের ঈদ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 2026 সালের 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু ডিসেম্বরের পরে নির্বাচন আয়োজনের বিরোধী বিএনপি। তারা চলতি বছরের জুন থেকে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়। বিএনপির এই দাবির পক্ষে রয়েছে আরো কয়েকটি রাজনৈতিক দল। আর জামায়াতের দাবি ছিল সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন।
অন্যদিকে জুলাই আন্দোলন ঘিরে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের দাবি আগে সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন এবং সবশেষে জাতীয় নির্বাচন, আবার গণপরিষদ নির্বাচনের দাবিও তুলছে এনসিপি। গতকালও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মৌলিক সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে 5 বছর ক্ষমতায় রাখারও কথা শোনা যাচ্ছে। এ নিয়েই রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা। এসব কিছুর মধ্যেই আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার গতকাল বুধবার দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্য ধরে প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রাক প্রস্তুতিমূলক কাজগুলো গুছিয়ে জুন জুলাইয়ে কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। আর আগামী অক্টোবরের আগে রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা করবে ইসি। দলগুলোর সঙ্গে মতবিনিময় আগস্ট সেপ্টেম্বর বা সম্ভব হলে তার আগে করা হবে। মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশ নাও নিতে পারে এনসিপি, বলছে নাহিদ। এমন মন্তব্যে তোলপাড় হয়ে উঠছে গোটা বাংলাদেশ। মনে হচ্ছে বিএনপির মুখোমুখি হবে এবার এনসিপি দল। শুধু মুখোমুখি নয়, এক ভয়ানক যুদ্ধে রূপ নিতে পারে এনসিপি ও বিএনপি দলের। মৌলিক সংস্কার না হলে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কথায় সেই আভাস মিলেছে। তিনি বলেছেন, ন্যূনতম সংস্কার নয়, বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য কাজ করছি। এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বুধবার বিকেলে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি বলেন, প্রশাসন দেখছি বিভিন্ন জায়গায় বিএনপির পক্ষ অবলম্বন করছে। মাঠ পর্যায়ে যে চাঁদাবাজি চলছে সেখানেও প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি, এ ধরনের প্রশাসন থাকলে এর অধীনে নির্বাচন করা সম্ভব নয়। একটি লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, পুলিশ, আমলাতন্ত্র আমাদের নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আমাদের যে 3টি দাবি, বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, সে বিষয়ে সুস্পষ্টভাবে বলেছি। আমরা বলেছি ন্যূনতম সংস্কার নয়, মৌলিক সংস্কার। রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্যই আমরা কাজ করছি। কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। নাহিদ বলেন, মূলত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং নির্বাচন বিষয়ে তাদের প্রধান ফোকাস ছিল। এছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তা এবং বাংলাদেশে রাজনীতির সামনে কোন দিকে যাবে এবং আমাদের রাজনীতিতে দলের গঠন প্রক্রিয়া, সাংগঠনিক কার্যক্রম, আদর্শ ইত্যাদি বিষয়ে তাদের আগ্রহ ছিল। আমরা আমাদের জায়গা থেকে ব্যাখ্যা করেছি। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, বলছে হাসনাত। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের সমঝোতা রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির এই নেতা লিখেছেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের আপোষ রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। উল্লেখ করে তিনি লেখেন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। এদিকে মঙ্গলবার ফেসবুকে আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ছড়িয়েছে। আওয়ামী লীগের অনেক সমর্থক ওই ভিডিও ফেসবুকে শেয়ার করে লিখেছেন, রাজধানীর বাড্ডা এলাকায় স্থানীয় একজন সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে ওই মিছিল হয়েছে। এরপর সন্ধ্যায় ফেসবুকে ওই পোস্ট দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, 11টায় বৈঠক।
সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৬ দফা দাবি আদায়ে আজ রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছিলেন। তবে বেলা ১১টা পর্যন্ত সেই কর্মসূচি শিথিল থাকছে বলে জানিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জোবায়ের পাটোয়ারি। জোবায়ের পাটোয়ারি গণমাধ্যমকে বলেন, বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে তাদের একটি বৈঠক রয়েছে। এই বৈঠক যদি ফলপ্রসূ হয় তবে তাদের রেলপথ ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করা হবে। আর যদি বৈঠক ফলপ্রসূ না হয় তবে নতুন করে কর্মসূচি দেওয়া হবে। বুধবার সন্ধ্যায় তেজগাঁও ৭ রাস্তা মোড়ে আজকের কর্মসূচি ঘোষণা করেছিলেন এই জোবায়ের পাটোয়ারি। গতকাল তিনি বলেছিলেন, কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। সরকারের যদি সাধারণ একজন প্রিন্সিপালকে বদলি করতে সারাদিন লেগে যায়, সেই সরকার কিভাবে আমাদের দাবি বাস্তবায়ন করবে? দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার্থীরা ভূমিকা কিভাবে রাখবে সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঢাকা সহ সারা দেশে রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। এরই মধ্য দিয়ে অসহযোগ আন্দোলন শুরু হলো। দেশের সংস্কারে, জাতির সংস্কারে শিক্ষার্থীদের ভূমিকার কথা যদি আপনারা অস্বীকার করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। বিবিসির অনুসন্ধানে নতুন আয়নাঘরের সন্ধান, উঠে এলো ভয়াবহ চিত্র। রাজনৈতিকভাবে ভিন্ন মত একেবারেই সহ্যই করতে পারতেন না স্বৈরাচার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার সরকার। একথা সবারই জানা। সাবেক বন্দী বিরোধী মতাবলম্বী এবং তদন্ত কর্মকর্তারা বলেছেন, হাসিনার সমালোচনা করলে কোনো ধরনের চিহ্ন ছাড়াই উধাও হয়ে যাওয়ার সংখ্যা থাকত। অনেকের ঠাঁই হতো আয়নাঘর, ক্ষেত গোপন বন্দিশালায়। আওয়ামী শাসনের গত ১৫ বছরে এভাবেই বহু মানুষ গুম হয়েছেন। গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে অনেক আয়নাঘর বা গোপন টর্চার সেলের সন্ধান মিলেছে। শত শত বন্দির মুক্তির পেয়েছিলেন তখন। বুধবার বিবিসির এক প্রতিবেদনে প্রকাশ করেছে, সেখানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে নতুন আয়নাঘরের সন্ধান মিলেছে। এই গোপন কক্ষগুলোর একটিতে দীর্ঘ ৮ বছর আটকে রেখে নির্যাতন করা হয়েছিল ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমকে। কারাগারে বেশিরভাগ সময়ই চোখ বেঁধে রাখা হতো তাকে। তবে বিমানবন্দর অবতরণের শব্দ শুনতে পেতেন তিনি। তার বর্ণনা থেকে তদন্তকারীরা বিমানবন্দরের খুব কাছে নির্মিত সেই আয়নাঘর আবিষ্কার করেন। আয়নাঘরের সন্ধানে তদন্তকারীরা যখন একটি বড় ভবনের পেছনে একটি নবনির্মিত দেওয়াল দেখেন, তখন তাদের সন্দেহ হয়। দেওয়ালটি ভাঙার পর তারা একটি সরু করিডর আবিষ্কার করেন। ঘুটঘুটে অন্ধকার ছিল সেই করিডরে। একটু সামনে এগিয়ে তারা দেখলেন করিডরের বাইরে ডানে ও বামে ছোট ছোট জানালাবিহীন বেশ কয়েকটি কক্ষ। সেখানের একটিতে আটকে রাখা হয় ব্যারিস্টার কাসেমকে। তদন্তকারীরা জানিয়েছেন, বোঝাই যাচ্ছিল ইটের তৈরি নতুন দেওয়াল ছিল এই আয়নাঘরকে দৃষ্টির আড়ালে রাখার অপচেষ্টা। এমনভাবেই ঘরগুলো লুকিয়ে রাখা হয়েছিল যে সেখানে দীর্ঘ বছর অন্তরীণ থাকা মীর আহমদ বিন কাসেমের স্মৃতির সহযোগিতা না নিলে হয়তো তারা কখনো এই গোপন কারাগার খুঁজে পেতেন না। তদন্তকারীরা বলছেন, ঢাকা বিমানবন্দর থেকে রাস্তার ওপারে খুঁজে পাওয়া গোপন কারাগারটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব কিছু সদস্যদের দিয়ে পরিচালিত হতো, যারা সরাসরি হাসিনার নির্দেশে কাজ করছিলেন। ব্যারিস্টার কাসেম ধীরে ধীরে কংক্রিটের সিঁড়ি বেয়ে একটি ভারী ধাতব দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেন। একটু মাথা নিচু করে আরেকটি সরু দরজা দিয়ে একটা কুঠুরিতে প্রবেশ করেন। বিন কাসেম জানিয়েছিলেন, তাকে যে সেলে রাখা হয় তার টাইলসগুলো ছিল হালকা নীল। তার কথার সূত্র ধরেই তদন্তকারীরা ওই সেলে গিয়ে দেখেন মেঝেতে টুকরো টুকরো নীল টাইলস পড়ে আছে। নিচতলার সেলগুলোর তুলনায় ওই সেলটি অনেক বড়, 10 ফুট বাই 14 ফুট। এর এক পাশে একটি বসার টয়লেট রয়েছে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা নীল টাইলসগুলো অনুসরণ করে কাসেম তদন্তকারীদের নিয়ে যান যেখানে তাকে আটকে রাখা হয়েছিল। টর্চের আলোয় দেখা গেলে কাসেমকে রাখা হয়েছিল যেই কক্ষটিতে, সেটা এত ছোট যে একজন সাধারণ মানুষের সোজা হয়ে দাঁড়াতে কষ্ট হবে। আলো বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় দুর্গন্ধ বের হচ্ছিল সেখান থেকে। তদন্তকারীরা কিছু দেওয়াল ভাঙা এবং ইট ও কংক্রিটের টুকরো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। তারা জানান, অপরাধ
অপরাধের প্রমাণ নষ্ট করার শেষ চেষ্টা হয়েছিল আয়নাঘরটিতে। ৪০ বছর বয়সী এই আইনজীবী প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে আয়নাঘরে তার বন্দি দশার বিস্তারিত তথ্য তুলে ধরলেন। তিনি তদন্তকারীদের জানান, এ কক্ষেই তাকে ৮ বছর ধরে আটকে রাখা হয়েছিল। ঘরটিতে ছিল না কোনো জানালা বা এমন কোনো ছিদ্র ছিল না যা দিয়ে দিনের আলো প্রবেশ করতে পারে। আলো দেখতে না পারায় কাসেম দিন-রাতের পার্থক্য বুঝতেন না তিনি। বিবিসিকে আহমদ বিন কাসেম বলেন, এভাবেই ৮টা বছর বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম। মনে হচ্ছিল জীবন্ত কবর দেওয়া হয়েছিল আমাকে। গ্রীষ্মকালে অসহ্য গরম ছিল, মেঝেতে উপুড় হয়ে পড়ে থাকতাম এবং যতটা সম্ভব দরজার নিচে মুখ রাখতাম যাতে কিছুটা বাতাস পাওয়া যায়। তদন্তকারীদের সন্দেহ কাসেমকে রাখা প্রথম স্থানটি ছিল ঢাকার গোয়েন্দা শাখার কোনো ভবনে। ব্যারিস্টার কাসেম অভিযোগ করেন, উচ্চ পদস্থ কর্মকর্তারা যারা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে সহায়তা করছিলেন ও মদত দিয়েছিলেন তারা এখনো স্বপদে অবস্থানে বহাল রয়েছেন। তাকে কেন গুম করা হয়েছিল প্রশ্নে তার বিশ্বাস, পারিবারিক রাজনীতির কারণে তাকে গুম করা হয়েছিল। ২০১৬ সালে তিনি তার বাবা মীর কাসেমের প্রতিনিধিত্ব করছিলেন, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন সিনিয়র সদস্য ছিলেন, যাকে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয়েছিল। ব্যারিস্টার কাসেম সহ গুমের শিকার আরও ৫ ব্যক্তির সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। তারা জানিয়েছেন, সৌভাগ্য গুণে তারা পরিবার স্বজনদের কাছে ফিরতে পারলেও অনেক বন্দীকে চিরতরে গুম করে ফেলেছে হাসিনা সরকার। তাদেরকে হত্যা করা হয়েছে। আয়নাঘর থেকে মুক্তির পর ৭ মাস পেরিয়ে গেলেও বিন কাসেম সহ অন্যান্য ভুক্তভোগীদের এখনো তাদের অপহরণকারীদের ভয়ে দিন কাটছে, কখন না যেন ফের গুমের শিকার হন। ব্যারিস্টার কাসেম বলেন, আমি কখনো টুপি ও মাস্ক না পরে বাড়ি থেকে বের হই না। কোথাও বের হলে সবসময় পেছনের দিকে তাকাই আমি। কংক্রিটের তৈরি যে কক্ষে মীর আহমদ বিন কাসেম বন্দী ছিলেন সেটার অবশিষ্টাংশের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এর অবশ্যই বিচার হতে হবে যাতে দেশ ও অধ্যায়টি পুরোপুরি বন্ধ করতে পারে।